দেখো না, ছুরিটা কি সুন্দর লাগছে। চলো না মা, কুড়িয়ে নি। হ্যাঁ, ছুরি তো খুবই সুন্দর আর খুব দামিও। কিন্তু সোনা, এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ কুড়িয়ে নিই না। আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে, তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেবো। এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই। মা, আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো। আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। ইয়ে! আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ইয়ে! ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল। আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায় আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আর তখনই ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে গেল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও। আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি। কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবলো, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর।
সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো? আরে এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে? দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে। এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম, আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবে এই নিজের চুড়িটা চাইবে। আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল, তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, বাচ্চাটাও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। এরপরে তিনজন ওই সড়কে চলে যায় আর তারপর ওই চুড়িটা নিয়ে গিয়ে রেখে দেয়। আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পিছনে ক্রমাগত ওই চমকানো চুড়ির ওপর নজর রাখছিল। আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল যে চুড়ির কাছে আসছিল। আর যখনই সে চুড়িটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুড়িটা নিয়ে ওই ডাইনি বিলুপ্ত হয়ে যায়। আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়। সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো।
মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায় আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না, তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায়, তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে। আর যখন বাঁ দিকে যায়, তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো, ডাইনি ওখানে হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি। আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনা রূপো সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকত। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার উপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো, আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি।
বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল, আর আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি, আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ। একটা খুবই বিখ্যাত হিল স্টেশন ছিল। সবাই এখানে দূর দূর থেকে ঘুরতে আসতো। এই হিল স্টেশনে খুব ভিড় জমা হতো, কিন্তু এখন একেবারে জনশূন্য হয়ে থাকে, যেন এটা কোনো একটা কবরস্থান। আর এটার কারণ হলো অন্ধ ডাইনি। সেই জন্য কেউ এই রাস্তা দিয়ে পার হয় না। কিন্তু যখন ভাগ্যটাই খারাপ হয়, তখন মানুষ কি করবে? রাহুল নিজের স্ত্রী সুমনার সঙ্গে গাড়িতে বসে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। না না, এখানে যেন গাড়ি খারাপ না হয়। চল 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 চল। কি? না না, তোমার সাথে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আরে চুপ করো, আগে তো এই গাড়ি, আর এখন তুমি। তোমার সাথে যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়। এমনিতে তুমি জানো তো রাহুল, এখানে অন্ধ ডাইনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। ওই অন্ধ ডাইনি লোকেদেরকে মেরে ফেলে। এখন চুপচাপ আমার কথা শোনো আর গাড়ি থেকে বেরিয়ে যাও। এখানে আমাদের প্রাণের ভয় আছে। দুজন গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। দুজন স্বামী স্ত্রী দেবী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যায়। হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে গেছিল। ওরা মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ে, আর কি জানি কখন দুজনেই ঘুমিয়ে পড়ল। সুমনার কিছুক্ষণ পর চোখ খুলল। ও তখন হিল স্টেশনের ওপরে ছিল, আর ঠিক ওর সামনে অন্ধ ডাইনি দাঁড়িয়েছিল। এটা দেখে সুমনা চিৎকার করতেই যাচ্ছিল, আর তখনই রাহুল সুমনার মুখ বন্ধ করে দেয়। চিৎকার করো না, ওই অন্ধ ডাইনি আমাদের দুজনকে দেখতে পাবে না। রাহুল, আমরা আমরা ওপরে কি করে এলাম? আমি জানি না, শুধু আমাদের এখান থেকে পালাতে হবে। অন্ধ ডাইনি অন্যদিকে তাকিয়েছিল। দুজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই অন্ধ ডাইনি পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। ডাইনি দুজনের পেছনে দৌড়তে লাগলো। ওরা দুজন ভুল দিকে দৌড়তে দৌড়তে পাহাড়ের একটা ধারে এসে পৌঁছে যায়। সামনে গর্ত আর পেছনে অন্ধ ডাইনি। দুজনেই জোরে জোরে হাঁপাচ্ছিল। ভয়ের চোটে ওদের হাত পা থর থর কাঁপছিল। রাহুল, আমি 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 মরতে চাই না,
আমার খুব ভয় লাগছে, আমি মরতে চাই না রাহুল। চুপ চুপ, কিচ্ছু হবে না। কিছুক্ষণ দুজনে ওখানেই বসে রইল, কোনো রকম নড়াচড়া না করে। অন্ধ ডাইনি এখানে ওখানে হাত মারল, দুজন তার হাতে এলো না। তখন সে ফিরে যেতে লাগলো। তখনই সুমনা জোরে একটা নিঃশ্বাস ফেলল। ডাইনি আবার ওদের দিকে মুড়ে যায়। আরে ও জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি। একটা কাজ করো, আমি ওকে ব্যস্ত রাখবো। যখন ও সামনে আসবে তখন তুমি পালিয়ে যেও নিচে, ঠিক আছে? দুজন আলাদা আলাদা দিকে মুড়ে যায়। রাহুল যখনই পালাতে লাগলো, অন্ধ ডাইনি রাহুলের গলা ধরে ওকে হাওয়ায় তুলে নেয়। রাহুলকে এই অবস্থায় দেখে সুমনা জোরে চিৎকার করে ওঠে। রাহুল! অন্ধ ডাইনি রাহুলকে মেরে সুমনাকে হিল স্টেশন থেকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপর রাহুলের লাশটাকেও নিচে ফেলে দেয়। পরের রাতে রাহুলের ভাই একটা তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। ওই অন্ধ ডাইনি আমার দাদার বৌদির প্রাণ নিয়ে নিল। আমি ওই ডাইনিকে ছাড়বো না। তোমার যত টাকা লাগবে আমি দেব, শুধু ওই ডাইনিকে শেষ করে দাও। ঠিক আছে, চল, আজকে ওই অন্ধ ডাইনির অস্তিত্ব একেবারে ঘুচিয়ে দেব। দুজনে পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছয়। সন্দীপ পাথরের ওপর রক্ত দেখে কাঁদতে শুরু করে। তখনই সন্দীপের সামনে অন্ধ ডাইনি চলে আসে। সন্দীপ ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। তুই? আমি তোকে ছাড়বো না। আমার দাদার বৌদির খুন করেছিস তুই, তোকে তো আমি মেরেই ফেলবো। অন্ধ ডাইনি সন্দীপকে হাওয়ায় তুলে নিল। তখনই তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধ ডাইনি, ওকে কিছু করবে না, না হলে তোমাকে শেষ করে ফেলবো। তান্ত্রিকের মন্ত্রের প্রভাব ডাইনির ওপর দেখা যাচ্ছিল। ডাইনি সন্দীপকে ছেড়ে দিল। তারপর তান্ত্রিক ডাইনির আশেপাশে একটা ঘেরা বানিয়ে দিল, যে ঘেরা থেকে ডাইনি বাইরে বেরোতে পারছিল না। তান্ত্রিক, আমায় যেতে দে, আমি তোকে কিচ্ছু করব না। না, যেতে দেব না। তুই আজ অব্দি জানি না কত অসহায়দের প্রাণ নিয়ে ফেলেছিস। ওদের সবার পরিবারের জন্য আমি তোকে শেষ করে ফেলবো। এটাকে তুই এর দাদার বৌদিকে কাল রাতে মেরেছিলি, ভুলে গেলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? কেন মেরেছিস তুই ওদেরকে? এটা আমার জায়গা, আমি এখানে থাকি, আর আমার কারোর আশাটা ভালো লাগে না। যে এখানে আসবে তুই তাদের মেরে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, যেভাবে ওরা সবাই আমাকে মেরেছিল। কারা মেরেছিল? আমিও বাকিদের মতোই হিল স্টেশনে ঘুরতে এসেছিলাম। কিছু ছেলে আমার পিছু করছিল। ওরা আমাকে একা পেয়ে ধরে নেয় আর আমাকে ধরে ওপরে নিয়ে যায়। আমি চেঁচাতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কেউ আমার সাহায্য করেনি। ওই ছেলেগুলো আমার ধর্ষণ করলো। আরে, একে পাহাড় থেকে নিচে ফেলে দে, কেউ কিছু জানতেও পারবে না। ওই ছেলেগুলো নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে জ্যান্ত অবস্থায় পাহাড় থেকে নিচে ফেলে দিল। তখন থেকে আমি এখানেই থাকি, ডাইনি হয়ে। এখন এটাই আমার ঘর। এখানে যে কেউ আসবে আমি তাদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। বল তান্ত্রিক, আমার কি ভুল ছিল? আমাকে কেন মারা হলো? তান্ত্রিক ডাইনির কথা শুনে মন্ত্রে জপ করা বন্ধ করে দেয়। ডাইনি সুযোগ পেয়ে
তান্ত্রিকের গলায় হামলা করে দেয়। তান্ত্রিক আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। আর তারপর ডাইনি তান্ত্রিককে মেরে ফেললো। এই হিল স্টেশন শুধু আমার, কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। সন্দীপ পেছনে তাকিয়ে তাকিয়ে সামনে দৌড়চ্ছিল। অন্ধ ডাইনি সন্দীপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওর গলাটা টিপে ধরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ডাইনি সন্দীপের গলা ছেড়ে দেয় আর ও মাটিতে পড়ে যায়। আর তখনই ডাইনি নিজের পা দিয়ে সন্দীপের মাথাটা কুচলে দেয়। এই হিল স্টেশনটা শুধু আমার, এখানে যে কেউ আসবে মারা পড়বে।